আপনাদের পড়ে শোনাচ্ছিলাম বিশ্বখ্যাত ইতালীয় সাংবাদিক ওরিয়ানা ফাল্লাচির একটি বই, ইন্টারভিউ উইথ হিস্টরি। বইটির আজকের পর্বে থাকছে ইথিওপিয়ার সাবেক সম্রাট হাইলে সেলাসির একটি সাক্ষাৎকার। ইথিওপিয়ার বাদশাহ সলোমন ও রানী সেবা খ্যাত বংশের উত্তরাধিকারী হাইলে সেলাসি তাফারি মেকোন্নেন 1892 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং 1916 থেকে 1930 সাল পর্যন্ত ইথিওপিয়ার প্রতিনিধি এবং 1930 থেকে 1974 সাল পর্যন্ত দীর্ঘ 45 বছর দেশটির সম্রাট হিসেবে অধিষ্ঠিত ছিলেন। তার উপাধি ছিল দীর্ঘ, বাই দ্য কনকুয়ারিং লায়ন অফ দ্য ট্রাইব অফ জুদা, হিজ ইম্পেরিয়াল ম্যাজেস্টি হাইলে সেলাসি I, কিং অফ কিংস অফ ইথিওপিয়া, ইলেক্ট অফ গড। আন্তর্জাতিক রাজনীতিতে তার দৃষ্টিভঙ্গির কারণে ইথিওপিয়া জাতিসংঘের একজন চার্টার মেম্বার হওয়ার সম্মান অর্জন করেছে। জাতীয় রাজনীতিতে দেশকে আধুনিক করে গড়ে তুলতে না পারা, জাতিগত নির্মূল অভিযান এবং স্বেচ্ছাচারমূলক শাসনের কারণে তিনি সমালোচিত হয়েছেন। ইথিওপিয়ার একটি গোত্র রাস্তাফারি মুভমেন্ট বিবেচনা করত যে বাইরে যীশুখ্রিস্ট হাইলে সেলাসির রূপ নিয়ে পৃথিবীতে প্রত্যাবর্তন করেছে। 1936 সালের ইতালির সঙ্গে যুদ্ধে ইথিওপিয়ার পরাজয় ঘটে এবং ইথিওপিয়াকে ইতালির একটি প্রদেশ ঘোষণা করে ইমানুয়েল ভিক্টর নামে একজনকে ইথিওপিয়া সম্রাট নিয়োগ করে। ইতালির সেনাবাহিনী রাজধানী আদ্দিস আবাবায় পৌঁছার আগে হাইলে সেলাসি প্রথমে জেরুজালেম এবং সেখান থেকে ফ্রেঞ্চ সোমালিল্যান্ডে যান। এরপর তিনি জিব্রাল্টার হয়ে ব্রিটেনে যান। 1936 সালের 12 মে লিগ অফ নেশনস হাইলে সেলাসিকে ইথিওপিয়ার রাষ্ট্রপ্রধান হিসেবে বার্ষিক অ্যাসেম্বলিতে ভাষণ দেওয়ার সুযোগ দিলে ইতালি লিগ অফ নেশনস ত্যাগ করে। অ্যাসেম্বলির প্রেসিডেন্ট তাকে ইথিওপিয়ার সম্রাট হিসেবে ভাষণ দেওয়ার জন্য আহ্বান জানালে গ্যালারিতে উপবিষ্ট ইতালির সাংবাদিক এবং তাদের সমর্থকরা হট্টগোল শুরু করে। তাদেরকে অ্যাসেম্বলি হল থেকে বহিষ্কার করার আগ পর্যন্ত হাইলে সেলাসি মাইক্রোফোনের সামনে শান্তভাবে দাঁড়িয়েছিলেন। তিনি এমন আবেগময় ভাষায় বক্তব্য দেন যা বিংশ শতাব্দীর অত্যন্ত আলোড়ন সৃষ্টিকারী ভাষণ হিসেবে বিবেচিত। নির্বাসনে থাকাকালে তিনি ইতালির জনগণের উদ্দেশ্যে ঘোষণা জারি করতেন এবং জনগণ তা অনুসরণ করত। ইতালির কবল থেকে ইথিওপিয়াকে মুক্ত করার জন্য সামরিক প্রচেষ্টা অব্যাহত ছিল। 1941 সালের প্রথম দিকে যুক্তরাজ্য, কমনওয়েলথ অফ নেশনস, ফ্রি ফ্রান্স, ফ্রি বেলজিয়া এবং ইথিওপিয়ানদের সমন্বিত আক্রমণে ইতালির পরাজয় ঘটে এবং 5 বছরে নির্বাসিত জীবন কাটিয়ে হাইলে সেলাসি 1941 সালের 5 মে রাজধানী আদ্দিস আবাবায় প্রবেশ করেন। ইতালির দখলদারিত্বের সময় হাইলে সেলাসির 2 জামাতাকে মৃত্যুদণ্ড দেয়া হয় এবং তার কন্যা ইতালির কারাগারে মৃত্যুবরণ করেন। ইতালি 1973 সালে দুর্ভিক্ষে বহু লোক মারা যায় এবং দুর্ভিক্ষ পরবর্তী রাজতান্ত্রিক শাসনের বিরুদ্ধে বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সেনাবাহিনী পরিস্থিতির সুযোগ নিয়ে 1974 সালে হাইলে সেলাসিকে ক্ষমতাচ্যুত করে তাকে রাজপ্রাসাদে আটকে রাখে এবং এর মধ্য দিয়েই ইথিওপিয়ার রাজতন্ত্রের অবসান ঘটে। 1975 সালের 27 আগস্ট তার মৃত্যু ঘটে। যদিও সেনাবাহিনী তার মৃত্যুকে প্রোস্টেট অস্ত্রোপচারকালে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু ঘটেছে বলে প্রচার করেছিল, কিন্তু পরবর্তী তদন্তে বের হয়ে আসে যে কয়েকজন সেনা কর্মকর্তা তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছিলেন। হাইলে সেলাসির আদ্দিস আবাবার প্রাসাদের সাক্ষাৎকার গ্রহণ করেন ওরিয়ানা ফাল্লাচি। সাক্ষাৎকারটি এক অর্থে ছিল অদ্ভুত, কারণ তিনি এমন ব্যক্তির সাক্ষাৎকার নেন যিনি নিজেকে দাবি করেন বাদশাহ সলোমন ও রানী সেবার সরাসরি উত্তরাধিকারী হিসেবে এবং বহু সহস্র বর্ষ প্রাচীন নীতির প্রতি তার অনুরাগ ও আচ্ছন্নতার কথা ব্যক্ত করেন, যেসব নীতি ও সেই সুদূর প্রাচীনকালেই অচল হয়ে গেছে। ফাল্লাচির মতে তার দেশের জনগণ কখনো অধিকার এবং গণতন্ত্র শব্দগুলোর সাথে পরিচিতই নয় এবং তার প্রজারা সামন্তবাদের অপরাধ ও নোংরামির মধ্যে বাস করে, যে সম্পর্কে আমরা অর্থাৎ ইউরোপীয়রা কখনো কিছু জানি না, এমনকি মধ্যযুগের অন্ধকার দিনগুলোতেও না। সাক্ষাৎকার নেওয়ার সময় দোভাষীর উপস্থিতি অগ্রাহ্য করেন এবং দরবারের প্রোটোকল বা সম্রাটের উপস্থিতিতে যে মার্জিত থাকার বাধ্যবাধকতা অমান্য করে
সম্রাট হাইলে সেলাসিকে সরাসরি কথা বলেন এবং তাকে প্রশ্নের উত্তর দিতে অনুরোধ করেন ফরাসিতে। সেলাসি তাই করেন এবং ধীরে ধীরে প্রশ্নের উত্তর দেন এবং অনেক প্রশ্নের উত্তর দিতে সময় নেন। তিনি যখন কথা বলেছেন তখন নিজেকে ফরাসি রাজাদের মতো বহুবচন ব্যবহার করেছেন, যেমন আমির স্থলে আমরা, আমাদের পরিবর্তে আমার। এর মাধ্যমে তিনি ইঙ্গিত করেছেন যে তিনি সর্বোচ্চ, অতি আনুষ্ঠানিক এবং উচ্চ মর্যাদা সম্পন্ন। তার বক্তব্যে সেই ধারা ইতালিয়ান ও ইংরেজি ভাষায় অক্ষুণ্ণ রাখা হলেও বাংলা অনুবাদে আমরার পরিবর্তে আমি এবং আমাদের পরিবর্তে আমার শব্দ ব্যবহার করেছি, যাতে পাঠকের বুঝতে সমস্যা না হয়। ফাল্লাচি: মহামহিম সম্রাট, আমার প্রশ্ন হচ্ছে, একটি বিষয় আমার কাছে অস্বস্তিকর মনে হয়। যখন আমি আপনার গাড়ির পেছনে দরিদ্রদের ছুটতে এবং 18টি পেন্সের জন্য লড়তে দেখি, যখন আপনারা জনগণের মাঝে ভিক্ষা বিতরণ করেন, তখন আপনি কেমন অনুভব করেন সম্রাট? তাদের দারিদ্র্যের মুখোমুখি হয়ে আপনি কেমন বোধ করেন? সেলাসি: ধনী ও দরিদ্র সবসময় ছিল এবং থাকবে। কেন? কারণ এমন লোকজন আছে যারা কাজ করে এবং যারা করে না, যারা তাদের জীবিকা অর্জন করতে চায় এবং যারা কোনো কিছু করাকে গুরুত্ব দেয় না। যারা কাজ করে, কাজ করতে চায়, তারা দরিদ্র নয়। কারণ এটাই সত্য যে আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন সমান করে। কিন্তু এটাও সত্য যে যখন কারো জন্ম হয়, সে ধনী বা দরিদ্র হিসেবে জন্মগ্রহণ করে না। সবাই নগ্ন অবস্থায় জন্ম লাভ করে। পরবর্তী সময়ে কেউ ধনবান হয় অথবা দরিদ্র থাকে, এক একজনের অদৃষ্ট ও কর্ম অনুযায়ী। হ্যাঁ, আমিও এ ব্যাপারে সচেতন যে ভিক্ষা বিতরণ করার মধ্য দিয়ে কল্যাণকর কিছু হয় না। দারিদ্র্যের যে সমস্যা তা সমাধানের একমাত্র উপায় কাজ করা। ফাল্লাচি: মহান সম্রাট, আমি নিশ্চিত হতে চাই যে আপনার কথা ঠিকভাবে বুঝতে পেরেছি। আপনি কি বলতে চাইছেন যে দরিদ্র সে দরিদ্র থাকারই যোগ্য? সেলাসি: আমি বলেছি যে কাজ করে না সেও চায় না যে সে নিজে দরিদ্র থাকুক। আমি বলেছি যে সম্পদ আহরণ করতে হবে কঠোর পরিশ্রমের মাধ্যমে। আমি বলেছি যে কাজ করবে না সে ক্ষুধার্ত থাকবে। আমি এর সাথে যোগ করতে চাই যে আয় করার সামর্থ্য নির্ভর করে ব্যক্তির ওপর। প্রতিটি ব্যক্তি তার নিজের দুর্ভাগ্য, তার অদৃষ্টের জন্য দায়ী। ওপর থেকে সাহায্য হিসেবে, দান হিসেবে আপতিত হবে এমন আশা করা ভুল। সম্পদ অর্জন করতে হবে। কাজ করা আমাদের সৃষ্টিকর্তা মহাপ্রভুর আদেশগুলোর একটি। ভিক্ষা অবশ্যই পরিত্যাজ্য। ফাল্লাচি: মহাত্মন, নতুন বিচ্ছিন্ন প্রজন্ম সম্পর্কে আপনি কি ভাবেন? আমি বিশ্ববিদ্যালয়ে, বিশেষ করে আদ্দিস আবাবা এবং অন্যান্য স্থানে ছাত্রদের বিক্ষোভের কথা বলতে চাইছি। সেলাসি: তরুণরা হবে তরুণদের মতো। আপনি তরুণদের অশিষ্ট আচরণকে পরিবর্তন করতে পারবেন না। তাছাড়া এর মধ্যে নতুন কিছু নেই। সূর্যের নিচে কখনোই কোনো কিছু নতুন নয়। অতীতকে পর্যালোচনা করে দেখুন, ইতিহাসের সকল পর্যায়ে তরুণদের অবাধ্যতা দেখতে পাবেন। তরুণরা জানে না তারা কি চায়। তারা এটা জানতে পারে না কারণ তাদের অভিজ্ঞতা ও জ্ঞানের ঘাটতি রয়েছে। তরুণদের দেখানোর দায়িত্ব রাষ্ট্রপ্রধানের যে তারা কোন পথে চলবে এবং তারা কর্তৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করলে তাদেরকে শাস্তি দিতে হবে। এটা আমাদের ওপর নির্ভর করে। কিন্তু সকল তরুণ অসুষ্ট নয়। যারা হীনতর অপকর্মকারী তাদেরকে অবশ্যই কঠোর শাস্তি পেতে হবে। অন্যদেরকে যুক্তির মধ্যে এনে তাদের দেশের জন্য কাজ করতে উদ্বুদ্ধ করতে হবে। আমি এটাই প্রযোজ্য মনে করি এবং এটাই করা হবে। ফাল্লাচি: সম্রাট, সেই শাস্তি কি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে? সেলাসি: কাউকে পুরো বিষয় তদন্ত করে দেখতে হবে। এরপর তিনি যদি দেখতে পান যে মৃত্যুদণ্ডই ন্যায়সঙ্গত ও প্রয়োজন, তাহলে তাই হবে। ধরা যাক অবাধ্যতার জন্য। কেন? কারণ এটা করা হবে জনগণের স্বার্থে। আমরা অনেক কিছু বিলোপ করেছি। আমরা দাসপ্রথাও বিলোপ করেছি, কিন্তু মৃত্যুদণ্ড নয়। এটা আমরা করতে পারি না। তাহলে এর অর্থ দাঁড়াবে যারা কর্তৃত্বকে অগ্রাহ্য করে আমরা তাদেরকে শাস্তি দিতে চাই না। এটাই আমরা মনে করি এবং এটাই আবশ্যিকভাবে কার্যকর করতে হবে। ফাল্লাচি: মহান সম্রাট, আমার খুব ভালো লাগবে যদি আপনি আপনার নিজের সম্পর্কে কিছু বলেন। আপনি বলুন, আপনার যৌবনে আপনি কি কখনো অবাধ্য ছিলেন? হয়তো আমার প্রশ্নটা এভাবে করা উচিত যে আপনার কি কখনো যুবক হওয়ার সময় এসেছিল? সেলাসি: আমি আপনার প্রশ্ন বুঝি না। কী ধরনের প্রশ্ন এটা? স্পষ্টতই আমি তরুণ ছিলাম। আমি তো বড় হয়েই জন্মগ্রহণ করিনি।
আমি শিশু ছিলাম, এরপর একটি বালক, একজন যুবক, একজন প্রাপ্তবয়স্ক এবং অবশেষে একজন বৃদ্ধ মানুষ। আমার সৃষ্টিকর্তা ঈশ্বর অন্য সকলের মতো করেই আমাকে সৃষ্টি করেছেন। আপনি হয়তো প্রশ্ন করতে চাইছেন যে তরুণ হিসেবে আমি কেমন ছিলাম। আমি অত্যন্ত শান্ত, মনোযোগী, কঠোর পরিশ্রমী এবং অত্যন্ত বাধ্য তরুণ ছিলাম। কখনো কখনো আমাকে শাস্তি দেয়া হতো, কেন জানেন? কারণ আমার পড়াশোনার জন্য যা নির্ধারিত ছিল তা যথেষ্ট মনে হতো না এবং আমি আরও পড়তে চাইতাম। স্কুলে পড়ানোর সময় শেষ হয়ে গেলে আমি স্কুলে আরও সময় কাটাতে চাইতাম। অশ্বচালনা, খেলাধুলা করার মতো আনন্দের মধ্যে সময় কাটাতে আমি অনভ্যস্ত ছিলাম। আমি খেলাধুলা করে সময় বরবাদ করতে চাইনি। ফাল্লাচি, মহামহিম, যারা এখনও সিংহাসন ধারণ করে আছেন তাদের সকলের মধ্যে আপনিই সবচেয়ে দীর্ঘ সময় যাবৎ শাসন করছেন। তাছাড়া সকল যুগ বহু রাজার ধ্বংসাত্মক পতন প্রত্যক্ষ করেছে। একমাত্র আপনি নিরঙ্কুশ সম্রাট রয়ে গেছেন। যে পৃথিবীতে আপনি বেড়ে উঠেছেন তা থেকে সম্পূর্ণ ভিন্ন এক পৃথিবীতে নিজেকে কি একা অনুভব করেছেন? সেলাসি, আমার অভিমত হচ্ছে যে পৃথিবী আদৌ বদলে যায়নি। আমি বিশ্বাস করি যে এ ধরনের পরিবর্তনে কোনো কিছুরই রূপান্তর ঘটেনি। রাজতন্ত্র এবং প্রজাতন্ত্রের মধ্যে আমি কখনো কোনো পার্থক্য দেখতে পাই না। দেশ শাসনের জন্য দুটি পদ্ধতি আমার কাছে ব্যাপক অর্থে একই ধরনের মনে হয়। ভালো কথা, আপনি আমাকে বলুন, একটি প্রজাতন্ত্র এবং একটি রাজতন্ত্রের মধ্যে পার্থক্য কী? ফাল্লাচি, মহান সম্রাট, আসলে আমি নিজে যা বুঝি তা হলো প্রজাতন্ত্রে গণতন্ত্র নির্বাচিত নেতাকে নিয়ন্ত্রণ করে, কিন্তু রাজতন্ত্রে তা ঘটে না। সেলাসি, পার্থক্যটা যে কোথায় তা আমি দেখতে পাই না যে। ফাল্লাচি, ঠিক আছে মহান সম্রাট, গণতন্ত্র সম্পর্কে আপনার অভিমত কী? সেলাসি, গণতন্ত্র, প্রজাতন্ত্র এই শব্দগুলোর তাৎপর্য কী? এগুলো এই বিশ্বের কী পরিবর্তন ঘটিয়েছে? মানুষ কি অতি উত্তম হয়েছে, আরও অনুগত, অনুগ্রহশীল হয়েছে? মানুষ কি সুখী হয়েছে? সব কিছু আগের মতোই চলছে, সব সময়ের মতো চলছে। মায়া, মায়া। তাছাড়া শব্দের জালে ফাঁসানোর আগে কারো উচিত একটি দেশ ও জাতির স্বার্থকে বিবেচনা করা। কোনো কোনো ক্ষেত্রে গণতন্ত্র আবশ্যকীয় এবং আমি বিশ্বাস করি আফ্রিকার কিছু দেশ গণতন্ত্র গ্রহণ করতে পারে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে এটি ক্ষতিকর এবং ভুল। ফাল্লাচি, মহামহিম, আপনি কি বলতে চান যে কিছু কিছু দেশ এবং প্রকৃতপক্ষে আপনার দেশও গণতন্ত্রের জন্য পরিপক্কতা অর্জন করেনি এবং সেজন্য এই দেশগুলোতে গণতন্ত্রের প্রয়োজন নেই? আপনি কি বোঝাতে চান যে বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতাকে এখানে সহ্য করা হবে না? সেলাসি, স্বাধীনতা, স্বাধীনতা। সম্রাট মেনেলিক এবং আমার পিতা উভয়ই আলোকিত মানুষ ছিলেন। তারা তাদের যুগে এই শব্দটিকে যাচাই করেছেন এবং নিবিড়ভাবে এইসব সমস্যা পর্যবেক্ষণ করেছেন। তারা এগুলো বাস্তব অর্থেই লালন করেছেন এবং জনগণকে অনেক ছাড় দিয়েছিলেন। পরবর্তী সময়ে আমি আরও অনেক সুযোগ দিয়েছি। আমি আগেই উল্লেখ করেছি যে আমি ইথিওপিয়া থেকে দাস প্রথা বিলুপ্ত করেছি, কিন্তু আমি আবারও বলছি, কিছু জিনিস আছে যা জনগণের জন্য ভালো এবং অনেক কিছু আছে যা ভালো নয়। এই ভালো মন্দ সম্পর্কে জানা আমার জনগণের জন্য জানা আবশ্যক। সেজন্য ধীরে ধীরে সতর্কতার সাথে অগ্রসর হওয়া প্রয়োজন, ঠিক সন্তানের জন্য একজন সতর্ক পিতার মতো। আমাদের বাস্তবতা আপনাদের মতো নয় এবং আমাদের দুর্ভাগ্য সীমাহীন। ফাল্লাচি, মহামহিম, আপনি কি কখনো আপনার রাজকীয় অদৃষ্ট নিয়ে অনুশোচনা করেছেন? কখনো কি একজন সাধারণ মানুষের মতো জীবন কাটানোর স্বপ্ন দেখেছেন? সেলাসি, আমি এই প্রশ্ন বুঝতে পারি না। সবচেয়ে কঠোরতর, সবচেয়ে বেদনাদায়ক মুহূর্তেও আমি কখনো অনুশোচনা করিনি অথবা আমার অদৃষ্টকে অভিশাপ দেইনি। আমাকে কেন তা করতে হবে? আমি রাজরক্তে বংশোদ্ভূত, আমার কর্তৃত্ব অধিকার লব্ধ এবং আমার প্রভু সৃষ্টিকর্তা তাই নির্ধারণ করেছেন। একজন পিতা যেভাবে তার পুত্রের সেবা করে, আমি সেভাবেই আমার জনগণের সেবা করার জন্য নিয়োজিত। একজন সম্রাট হওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের। এজন্যই আমি জন্মগ্রহণ করেছি এবং এজন্যই আমি সবসময় জীবিত থাকব। ফাল্লাচি, মহান সম্রাট, আমি আপনাকে একজন মানুষ হিসেবে উপলব্ধি করতে চাইছি, একজন সম্রাট হিসেবে নয়। আমি বিনয়ের সাথে আপনার কাছে জানতে চাই যে এই কাজটি কি কখনো আপনার কাছে বোঝা বলে মনে হয়েছে? যেমন ধরা যাক, এই কাজ সম্পন্ন করতে আপনাকে কখনো বল প্রয়োগ করতে হয়। মানুষের বিচার বিবেচনা ও সহনশীলতা সম্পর্কে ধারণা করা কঠিন। সেলাসি, শক্তি প্রয়োগ করা নিয়ে একজন রাজার কখনো অনুশোচনা করা উচিত নয়।
বেদনাদায়ক প্রয়োজনগুলো আসলে অনিবার্য প্রয়োজন, এবং একজন রাজাকে যখন এই যাতনার মুখোমুখি হতে হয় তখন তার কিছুতেই থামা উচিত নয়। এমনকি যখন শক্তি প্রয়োগের কারণে তার নিজের ক্ষতি হয় তখনও তার বিরত হওয়া উচিত নয়। আমি কঠোর পন্থা অবলম্বন করতে কখনো ভীত হইনি। একজন রাজাই জানেন যে তার জনগণের জন্য সর্বোত্তম কী। জনগণ নিজেরা তা জানে না। যেমন শাস্তি প্রদান সম্পর্কে আমার বিবেক যা নির্দেশ করবে আমাকে সেই শাস্তিই প্রয়োগ করতে হবে, এর বেশি নয়। আমি যখন শাস্তি বিধান করি তখন আমি কখনো মর্মবেদনায় ভুগি না, কারণ আমি ওই শাস্তিতে এবং আমার বিচার বিবেচনার উপর পুরোপুরি বিশ্বাস করি। অতএব শক্তির প্রয়োগ আছে এবং থাকবে। ফাল্লাচি: মহানুভব, আপনি শাস্তি ও ভৎসনার কথা বারবার উল্লেখ করেন। তাহলে কি এটা সত্য যে আপনি ধার্মিক ব্যক্তি এবং বিশ্বাস করা হয় যে আপনি খ্রিস্টবাদের শিক্ষার প্রতি নিবেদিত? সেলাসি: আমি সবসময় ধার্মিক ছিলাম, শৈশব থেকেই। যেদিন থেকে আমার পিতা রাসম্যাকোনেন আমাকে সৃষ্টিকর্তা ঈশ্বরের আদেশ শিক্ষা দিয়েছেন। আমি বেশ সময় প্রার্থনা করি এবং যত ঘন ঘন সম্ভব গির্জায় যাই। যখন সম্ভব প্রতিদিন সকালেই যাই। প্রতি রোববার নিয়মিত ধর্মীয় বাণী শ্রবণ করি। কিন্তু শুধু যে আমার ধর্মই বৈধ আমি তা মনে করি না, এবং আমার জনগণকে তাদের পছন্দমতো ধর্ম পালন করার স্বাধীনতা দিয়েছি। আমি গির্জাগুলোর পুনরীকরণে বিশ্বাস করি, যে কারণে আমি আমার ইতালি সফরকালে পোপ ষষ্ঠ পলের সঙ্গে সাক্ষাৎ করে অত্যন্ত আনন্দিত হয়েছি। তার সঙ্গে অত্যন্ত অন্তরঙ্গতাপূর্ণ পরিবেশে আমার আলোচনা হয়েছে। আমি তাকে অতি উচ্চ মর্যাদা ও অত্যন্ত যোগ্যতা সম্পন্ন মানুষ বলে মনে করি, বিশেষ করে গির্জা একত্রীকরণের ব্যাপারে তার সদিচ্ছার প্রশ্নে। তিনি আমাকে অত্যন্ত বন্ধুসুলভভাবে স্বাগত জানিয়েছেন। ফাল্লাচি: সম্রাট, আপনার ইতালি সফরকালে ইতালিয়ানরা আপনাকে এটা দেখাতে সাধ্যমতো চেষ্টা করেছে যে আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার কারণে তারা কতটা অনুতপ্ত। আপনি নিজেও বলেছেন যে আপনাকে তারা উষ্ণ অভ্যর্থনা জানানোর মধ্যে দিয়ে তারা প্রদর্শন করেছে যে 1935 সালের যুদ্ধ ছিল মুসোলিনির যুদ্ধ। আপনি কি তাতে সন্তুষ্ট? সেলাসি: আমার পক্ষে এটা বলা শোভন নয় যে ইতালিয়ান এবং ফ্যাসিস্টের মধ্যে কোনো পার্থক্য রয়েছে কিনা। এমনটা বলা আপনার বিবেকের ব্যাপার। যে কোনো জাতি যখন একটি সরকারকে গ্রহণ করে এবং তা বজায় রাখে তখন তার অর্থ দ্বারায় জাতি সেই সরকারকে স্বীকৃতি দিয়েছে। আমার পক্ষ থেকে এটি পরিষ্কার করা প্রয়োজন যে আমার বিবেচনায় আমি সবসময় মুসোলিনির সরকারকে মুসোলিনির যুদ্ধ থেকে পৃথকভাবে দেখেছি। দুটি সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। একই সাথে ইথিওপিয়ার বিরুদ্ধে আগ্রাসনের ঘটনা দিয়ে মুসোলিনির সরকারকে বিচার করতে আমি নিজেকে সক্ষম বলে মনে করি না। সরকার স্বয়ং বিচার করবে যে তার জনগণের জন্য কোন পদক্ষেপ কল্যাণকর। মুসোলিনির সরকার অবশ্যই এই বিশ্বাস নিয়েই আমাদের ওপর আক্রমণ চালিয়েছিল যে এই যুদ্ধ ইতালি জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে। ফাল্লাচি: মহামহিম, আমি হয়তো আপনার বক্তব্য সঠিকভাবে উপলব্ধি করতে পারিনি। আমি কি প্রশ্ন করতে পারি যে আজ আপনি মুসোলিনিকে কিভাবে বিচার করেন? সেলাসি: আমি তার সম্পর্কে আমার ধারণা ব্যক্ত করা থেকে বিরত থাকব। তিনি এখন মৃত। একজন মৃত ব্যক্তির উপর আমি কি ধারণা পোষণ করি তা ব্যক্ত করার কী অর্থ থাকতে পারে? মৃত্যু সব কিছুকে বদলে দেয়, এমনকি ভুলগুলো দূরীভূত করে। যিনি আমাদের প্রশ্নে কোনো সাড়া দিতে পারবেন না তার ব্যাপারে ঘৃণা অথবা ভৎসনা প্রকাশ করা আমার কাছে পছন্দনীয় নয়। আমাদের উপর হামলাকারী অন্যান্যরা, গ্রাজিনি, বাডোগলিও, তাদের সম্পর্কে আমার বক্তব্য অভিন্ন। সবাই এখন মৃত এবং নীরবতাই এক্ষেত্রে উপযুক্ত। মুসোলিনির সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল 1924 সালে, যখন আমি সম্রাট ছিলাম না। সরকারি এক সফরে আমি ইতালি গেলে তিনি আমাকে উষ্ণভাবে অভ্যর্থনা জানান, একজন প্রকৃত বন্ধুর মতো। তিনি অনুগ্রহশীল ছিলেন। আমি তাকে পছন্দ করতে শুরু করেছিলাম। তার সাথে খোলামেলা কথা বলেছি, অতীত এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনাও করেছি। সেই আলোচনার মধ্য দিয়ে আমাদের ভুল বোঝাবুঝি দূর হয়ে গিয়েছিল। পরবর্তী সময়ে তিনি আমাকে দেয়া তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন। এটি এমন একটি ব্যাপার যা আমি কখনো বুঝতে পারিনি, কিন্তু এখন তার গুরুত্বপূর্ণ নয়। ফাল্লাচি: সেক্ষেত্রে সম্রাট, ওই বেদনাদায়ক বছরগুলো সম্পর্কে আপনি এখন কেমন ভাবেন? আপনার বিরুদ্ধে আমাদের যুদ্ধের ঘটনাটি? সেলাসি: আমি সম্পূর্ণ ভিন্নভাবে দেখি। প্রতারণাপূর্ণ প্রতিক্রিয়া। ইতালিয়ানরা আমাদের উপর যা করেছে আমাদের পক্ষে একদিকে ভুলে যাওয়া অসম্ভব ব্যাপার। আপনাদের দ্বারা আমরা ভয়াবহ দুর্ভোগের মধ্যে কাটিয়েছি। অন্যদিকে আমি কি বলতে পারি, একটি অন্যায় যুদ্ধ চাপিয়ে দেয় এবং তাতে বিজয়ী হওয়ার ঘটনা যে কারো ক্ষেত্রে ঘটতে পারে। 1941 সালে আমি দেশে ফিরে এসেই ঘোষণা করি আমাদেরকে অবশ্যই ইতালিয়ানদের বন্ধু হতে হবে। আজ আমরা সত্যিকার অর্থেই বন্ধু।
বিভিন্নভাবে আপনাদের পরিবর্তন ঘটেছে এবং আমাদেরও বিভিন্ন ধরনের পরিবর্তন এসেছে। কথাটা এভাবে বলা যেতে পারে, ইতিহাস ভুলে যায় না, কিন্তু মানুষ ভুলে যেতে পারে। মানুষ দয়াদ্র চিত্তের হলে ক্ষমাও করতে পারে। হ্যাঁ, আমরা ক্ষমা করেছি, কিন্তু ভুলে যাইনি। সব কিছু মনে আছে আমাদের। ফাল্লাচি, লিগ অফ নেশনসে আপনার ভাষণে কি মনে আছে সম্রাট, এবং আপনার পালিয়ে যাওয়ার দিনটি? সেলাসি, হ্যাঁ, আমি সেই ভাষণের আগের মুহূর্ত, আমাকে ফ্যাসিস্ট সাংবাদিকদের অপমান, ন্যায়ের পক্ষে আমি যা উচ্চারণ করেছিলাম, আজ আমাদের ক্ষেত্রে যা ঘটছে, আগামীকাল তা ঘটবে আপনাদের ক্ষেত্রে। এবং ঠিক তাই ঘটেছে। যেদিন আমি নির্বাসনে যাই, সেই দিনটির কথাও আমার মনে আছে, কারণ এটি ছিল আমার জীবনের সবচেয়ে বেদনাদায়ক দিন। হয়তো পুরোপুরি তা বোঝানো যাবে না, কেউ বুঝতেও পারবে না, কারণ এজন্য প্রচণ্ড সাহসের প্রয়োজন ছিল। অনেক সময় সাহস দ্বারা অনুপ্রাণিত হলে আরও বেশি সাহসী হওয়ার প্রয়োজন পড়ে। আবার দেশে ফিরে এসে জনগণকে পরিচালনা করার আশা ছাড়া আমার আর কোনো কিছুই ছিল না, কিন্তু সেই আশাই ছিল বিরাট কিছু। আমি যত ঘুরে বেরিয়েছি, ওই আশাই শেষ পর্যন্ত অনিবার্যতায় পরিণত হয়। আমার মধ্যে যদি ভীতি কাজ করত, তাহলে দেশ ত্যাগ করতে পারতাম না, এবং দেশ ত্যাগ করলেও ব্যক্তিগত কল্যাণের কথা ভেবেই ইউরোপে অবস্থান করতাম। আমি জানতাম ভবিষ্যৎ একটি রূপ পরিগ্রহ করছে, এবং ওই বছরগুলোতে কেউ আমাকে কখনো হতাশ দেখেনি। ফাল্লাচি, মহাত্মন সম্রাট, আপনি সবসময় ইতালিয়ানদের সাথে আপনার বন্ধুত্বের ওপর গুরুত্ব আরোপ করেন, এবং বাস্তবিক পক্ষে আপনি যখন আদ্দিস আবাবায় ফিরে এলেন, তখন সহানুভূতি ও ক্ষমাশীলতা প্রদর্শন করেছেন। এর পরিপ্রেক্ষিতে আমি কি আপনাকে প্রশ্ন করতে পারি যে, ইতালিয়ানরা কি ইথিওপিয়া থেকে তাৎপর্যপূর্ণ কিছু অর্জন করতে পেরেছিল? সেলাসি, অবশ্যই, কেন নয়? তারা অনেক অপকর্ম করেছে, বিশেষ করে শুরুর দিকে। ভালো কাজও করেছে তারা, বিশেষ করে শেষ দিকে। জীবনে যেমন ঘটে থাকে, কোনো কিছুই সবসময় সম্পূর্ণ কালো অথবা সম্পূর্ণ সাদা থাকে না। আমি খোলাখুলি বলতে পারি, ইতালিয়ানরা আমাদের দেশের মারাত্মক ক্ষতি সাধন করেছে, কিন্তু কিছু ভালো কাজও করেছে। নতুন কিছু নয়, অলৌকিক কিছুও নয়। বিষয়টি স্পষ্ট করছি, এমন কিছু করেনি যা আমরা তখন শুরু করিনি। তাছাড়া কারো জন্য অবশ্যই দৃষ্টি এড়িয়ে যাওয়া ঠিক নয় যে, তারা যা অর্জন করেছে তা ইতিবাচক কিছু নয়। তারা সমগ্র জনগোষ্ঠীকে তাদের বিরুদ্ধে খেপিয়ে তুলেছিল। তাদের অবশ্যই জনগণের সমর্থন প্রয়োজন ছিল। একদিকে আমরা যা শুরু করেছিলাম সেগুলো তারা বাধাগ্রস্ত করেছিল, অন্যদিকে তারা অনেক কিছু অব্যাহত রেখেছিল। এখন আমরা সন্তুষ্ট যে আমি ফিরে আসার পর ইতালিয়ানদের রক্ষা করেছি। ফাল্লাচি, মহামান্য সম্রাট, স্বাধীনতা লাভের পর 31 বছর কেটে গেলেও ইথিওপিয়ার জনগণ শান্তি সম্পর্কে নিশ্চয়ই তেমন কিছু জানে না। এখনও দেশে বিদ্রোহ চলতে ব্যাপকভাবে, এবং উদ্ভূত পরিস্থিতি সরকারকে ক্ষমতাচ্যুত করার পর্যায়ে উপনীত হয়েছে। সবচেয়ে মারাত্মক বিদ্রোহ সংগঠিত হয়েছে 12 বছর আগে, যে বিদ্রোহে স্বয়ং যুবরাজ জড়িত ছিলেন, আপনার পর যিনি ক্ষমতায় আসবেন বলে নির্ধারিত। এ সম্পর্কে আপনি আমাকে কি বলবেন মহামহিম? সেলাসি, আমি এটা নিয়ে উদ্বিগ্ন নই। প্রয়োজনের তুলনায় বেশি চিন্তা করা অনাবশ্যক। কোনো দেশের ইতিহাসে এ ধরনের ঘটনা অব্যাহতভাবে ঘটে। সবসময় কিছু না কিছু বিষয় নিয়ে আলোড়ন চলতে থাকে, দানা বাঁধতে থাকে। সর্বত্র উচ্চাভিলাষী, মন্দ ও দুষ্টু প্রকৃতির লোকজন থাকে। তাদেরকে মোকাবেলার জন্য প্রয়োজন সাহস ও দৃঢ় সিদ্ধান্ত। অনিশ্চয়তা, দুর্বলতা এবং দ্বন্দ্বপূর্ণ আবেগ সম্পর্কে একজনকে অবশ্যই সতর্ক থাকতে হবে। পরাজয়ই তাদের গন্তব্য। আমি কখনোই নিজেকে তাদের শিকারে পরিণত হওয়ার সুযোগ দেইনি। শক্তির বিরুদ্ধে অবশ্যই শক্তি প্রয়োগ করতে হবে। আমি সেভাবেই ওই ধরনের পরিস্থিতির ওপর আমার প্রতিক্রিয়ার প্রকাশ ঘটিয়েছি। নিঃসন্দেহে এ ঘটনা আমাকে বেদনার্ত করেছে, কারণ আমি কখনোই ভাবিনি যে এমন একটি পরিস্থিতির উদ্ভব হতে পারে। কিন্তু প্রকৃত অপরাধীর সংখ্যা ছিল নগণ্য। আমি তাদের শাস্তি দিয়েছি এবং অন্য সবাইকে মার্জনা করেছি, এই তো। ফাল্লাচি, সম্রাট, সবাইকে নয়, আমি যে ঘটনাটির কথা উল্লেখ করেছি। সেলাসি, যথেষ্ট, যথেষ্ট হয়েছে। ফাল্লাচি, মহামহিম, কোনো কোনো বিষয় নিয়ে আলোচনা করতে আপনি অনিচ্ছুক হলে আমাকে আপনার নিজের সম্পর্কে বলুন। লোকজন বলাবলি করে আপনি জীবজন্তু এবং শিশুদের ভালোবাসেন। আমি কি প্রশ্ন করতে পারি যে একইভাবে আপনি মানুষকেও ভালোবাসেন? সেলাসি, মানুষ, ভালো কথা। মানুষ সম্পর্কে উদার ও সহনশীল হওয়া কঠিন ব্যাপার। এর চেয়ে প্রাণী ও শিশুদের প্রতি দুর্বলতা পোষণ ও দয়া প্রদর্শন অনেক সহজ। কেউ যখন আমার মতো কঠিন সময় যাপন করে, তখন তিনি প্রাণী ও শিশুদের প্রতি অধিকতর স্বাচ্ছন্দ্য অনুভব করেন। তারা কখনো কুটিল ও মন্দ প্রকৃতির নয়, অন্তত কখনো ইচ্ছাকৃতভাবে তারা তেমন হয়ে ওঠে না। অন্যদিকে মানুষ সম্পর্কে বলতে গেলে
ভালো মানুষ যেমন আছে, মন্দ মানুষও আছে। মানুষের একটি অংশ কেন ভালো এবং অন্যরা কেন মন্দ তা উপলব্ধি করার চেষ্টা না করেই ভালো মানুষকে উপযুক্ত কাজে লাগানো উচিত এবং মন্দ মানুষের শাস্তি বিধান করা উচিত। জীবন হচ্ছে নাটকের মতো। কারো জন্য সমগ্র জীবনকে সহসা এবং তাৎক্ষণিকভাবে বোঝার চেষ্টা করা উচিত নয়, তাহলে জীবন আর আনন্দপূর্ণ থাকবে না। তাছাড়া আমি মানুষের প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য হয়তো তাদের কাছে বেশি প্রত্যাশা করি। ফাল্লাচি, সম্রাট, তাদের কাছে আপনি কি আশা করেন? সেলাসি, মর্যাদা, সাহস। ফাল্লাচি, অভ্যুত্থানের দুজন নেতা তো মর্যাদা প্রদর্শন করেছিলেন সম্রাট, তারা সাহসিকতাও দেখিয়েছিলেন। সেলাসি, যথেষ্ট হয়েছে। ফাল্লাচি, আপনি যেমন ইচ্ছা প্রকাশ করেন মাহাত্মন, কিন্তু একজন রাজার কাছে আপনার নিজের কাছে কি আকাঙ্ক্ষা পোষণ করেন? সেলাসি, এক্ষেত্রেও আমার বক্তব্য হলো সাহসিকতা এবং একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি। একজন রাজাকে অবশ্যই সকলের ওপর কুশলী হওয়ার যোগ্যতা সম্পন্ন, তাকে বন্ধু ও শত্রুর মধ্যে কখনো উত্তাপ ছড়াতে হবে, আবার কখনো তাদের সাথে শীতল আচরণ করতে হবে। একজন রাজাকে অবশ্যই জানতে হবে যে তাকে কিভাবে তার সময়কে কাজে লাগাতে হবে এবং সব কিছুকে তার পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী পরিচালিত করতে হবে। আমি এটা শিখেছি আমার যৌবনে, যখন আমাকে সম্রাট মেনেলিক এবং আমার পিতার ইচ্ছা পূরণ করতে আপনাদের গ্রন্থপাঠ এবং আপনাদের পাশ্চাত্যের সংস্কৃতি পর্যন্ত রপ্ত করতে হয়েছে। অবশ্য সেজন্য বাস্তবিক পক্ষেই জীবনের শুরুর দিকে আমাকে ওই সব নতুন বিষয়গুলোর প্রশংসা করতে হয়েছে, যে বিষয়গুলোর প্রসঙ্গ আপনি উল্লেখ করছেন। আমি অনেক ভ্রমণ করেছি, কিন্তু আমি ভ্রমণ করতে পছন্দ করি না। ভ্রমণ আমাকে ক্লান্ত করে ফেলে। ভ্রমণ সবসময় আমাকে আনন্দ দেয় না, তবুও আমাকে ভ্রমণ করতে হয়, কারণ আমার বিবেচনায় বন্ধুর সন্ধানে ভ্রমণ করা কল্যাণকর এবং এটি একজন রাজার দায়িত্বের অংশ। ফাল্লাচি, সম্রাট, অবাঞ্ছিত বন্ধুর সন্ধানে বিস্ময় সৃষ্টি করার মতো কিছু ভ্রমণ। সেলাসি, মাও সেতুং। এর সঙ্গে আমার দীর্ঘ আলোচনা হয়েছে এবং তিনি আমাকে পরিতৃপ্ত করেছেন। আমার ওপর চমৎকার প্রভাব সৃষ্টি করেছেন তিনি। চমৎকার, ঠিক পোপ ষষ্ঠ পলের মতো। মাও নিঃসন্দেহে একজন ভালো ন্যায়নিষ্ঠ নেতা এবং তাকে নির্বাচিত করে জনগণ সুবিবেচনা প্রসূত কাজ করেছে। দেশ হিসেবে আমি চীনকেও পছন্দ করি, সেখানে সম্পূর্ণ ভিন্ন এক পদ্ধতির জীবন বিরাজ করছে, কিন্তু সবকিছু চলছে মাওয়ের সিদ্ধান্ত অনুযায়ী। আমি চীনের সাথে আমাদের পুরনো আলোচনার ওপর গুরুত্ব আরোপ করেছি এবং এর ইতিবাচক ফল পাওয়া গেছে। ফাল্লাচি, মহান সম্রাট, আপনি ইথিওপিয়া, আপনি এদেশকে এক হাতে হাতে আগলে রেখেছেন, ঐক্যবদ্ধ করে রেখেছেন। আপনি যখন থাকবেন না তখন কি হবে? সেলাসি, কি বোঝাতে চান আপনি? আমি আপনার প্রশ্ন বুঝতে পারিনি। ফাল্লাচি, যখন আপনার মৃত্যু হবে সম্রাট। সেলাসি, ইথিওপিয়া 3000 বছর যাবৎ টিকে আছে। পৃথিবীতে যখন প্রথম মানুষের আবির্ভাব ঘটেছে, আসলে তখন থেকেই ইথিওপিয়া বিদ্যমান। রানী সেবা যখন বাদশাহ সলোমনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের মিলনে এক পুত্র সন্তানের জন্ম হয়, তখন থেকেই আমার বংশ শাসন করে আসছে। এই রাজবংশ শতাব্দীর পর শতাব্দী অতিক্রম করে এসেছে এবং আরও শত শত বছর পর্যন্ত শাসন করে যাবে। একজন বাদশাহ বা সম্রাট অনিবার্য নয়, এবং তাছাড়া আমার উত্তরাধিকারী ইতিমধ্যে নিশ্চিত হয়ে গেছে, একজন যুবরাজ, যিনি পরবর্তীতে সিংহাসনে আসীন হবে। আমি যখন থাকব না তখন তিনি দেশ শাসন করবেন। ফাল্লাচি, সম্রাট, সব মিলিয়ে বলতে হয় আপনার জীবন খুব সুখকর ছিল না। আপনি যাদেরকে ভালোবাসতেন তারা সবাই মারা গেছেন। আপনার স্ত্রী, আপনার 2 কন্যা, আপনি আপনার অনেক মোহ, মায়াজাল এবং আপনার অনেক স্বপ্ন হারিয়ে ফেলেছেন। আমার ধারণা আপনি অনেক জ্ঞানের অধিকারী এবং এ সম্পর্কে আমি এই প্রশ্নটি করতে চাই, হাইলে সেলাসি, মৃত্যু সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি কি? সেলাসি, কি, কোন দৃষ্টিভঙ্গি? ফাল্লাচি, মৃত্যু সম্পর্কে সম্রাট। সেলাসি, মৃত্যু? মৃত্যু? কে এই মহিলা? কোথা থেকে সে এসেছে? কি চায় সে? যথেষ্ট হয়েছে, আপনি চলে যান, যথেষ্ট হয়েছে।